হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে জানিয়ে দেবেন। আজকের গল্প অশ্রুমালা পর্ব, শেষ পর্ব, প্রথম খণ্ড। আরিশানুর ছদ্মনাম। বিছানার এক সাইডে লাল শাড়ি, গহনা, গোমটা, নাকফুল সব সাজিয়ে রাখা আছে। বিয়ের সব জিনিস অতইকে তার বাবা কিনে দিয়েছে। গায়ে হলুদের শাড়ি, গহনা ফয়সালের পরিবার দেবে। অতই শাড়িটা হাতে নিল। লাল শাড়ির পাড়ে গোল্ডেন কাজ করা। সে খুঁটখুঁটিয়ে শাড়িটা দেখছে। নেট ছেড়ে দেখতে বেশ ভালো লাগছে তার। সত্যি বলতে শাড়িটা তার খুব খুব পছন্দ হয়েছে। গায়ে জড়িয়ে দেখতে মন চাচ্ছে, কিন্তু ইচ্ছে হচ্ছে না। অতই ফেসবুকে একটা স্ট্যাটাস পড়েছিল, বাঙালি মেয়েদের নাকি বিয়ের সব কিছু তার পছন্দ মতো কিনে দেওয়া হয়, কিন্তু জীবনসঙ্গীটায় মন মতো দেওয়া হয় না। লেখাটা যখন পড়েছিল পাত্তা দেয়নি সে। আজকে মনে হচ্ছে তার ক্ষেত্রে কথাটা সত্য। অতএব বড় করে একটা শ্বাস নেয়। আজকে থেকে অফিস ছুটি। 3 দিন পর বিয়ে। ভাইয়া এখনও বাসায় আছে। বিয়ের পর যাবে। তারা প্রতিদিন একসাথে 3 বেলা খায়, গল্প গুজব করে, বিকেল করে দাবা খেলতে বসে। অথই প্রথম ভেবেছিল বাবা নামক মানুষটার সাথে তার এতটা মিশতে সংকোচ হবে, কিন্তু তার এই ধারণা ভুল প্রমাণিত হয়েছে। খুব তাড়াতাড়ি বাবার সাথে খাপ খাওয়াতে পেরেছে সে। এখন বিকেল, তাই ড্রয়িং রুমে গেল অথই। তার ভাই অপূর্ণ বসে আছে সোফায়। তাকে আসতে দেখে আপন মুচকি হেসে বলে, চলো একদান দাবা খেলি। অথই অর্পণের বিপরীতে বসে বলে, গুটি সাদা। ওকে। অর্পণ দাবার বোর্ড সাজিয়ে বলে, তুই আগে দান দে। অথই প্রথমে মন্ত্রীর সামনের পিলটা দিল। এই টেকনিকটা বাবা শিখিয়েছে। খেলার শুরুতেই মন্ত্রী আর রাজার সামান থেকে নাকি পিল দিলে সুবিধা হয় খেলতে। এভাবে 1 দানে 2 দান করে খেলা মাঝে চলে আসে। অপন অথইকে কাবু করে ফেলেছে। অথই বরাবরই উইক খেলায়, চাল বোঝে কম। তারপর সে সবসময় চায় তার মন্ত্রী যেন সেফ থাকে। এর জন্য খুব মুসিবতে পড়ে সে। এখন সে বিপাকে পড়ে গেছে। কি দান দেবে সে? সে বেশ চিন্তায় পড়ে গেল। কখন যে আজিজুল সাহেব এসে দাঁড়িয়েছে অথই জানি না। উনি বলে ওঠে, কালো হাতিটা অর্পণের ঘোড়ার পাশে দাও। অথই বাবার আওয়াজ পেয়ে একবার তার দিকে তাকিয়ে নেয়, পরে সেই দানই দেয়। খেলা শেষ হলো। অর্পণই জিতেছে। অর্পণ বলল, যাক, তোর অবস্থা একটু হলেও ভালো হয়েছে। আগে তো ঘোড়ার দানই চালাতে পারবি না। অথই বেঞ্চি কাটলো। তখনই ফয়সালের কল আসলো। সে কল রিসিভ করতেই ফয়সাল জানায় সে অথয়ের সাথে দেখা করতে চায়। অথই অনিচ্ছা সত্ত্বেও রেডি হলো। যাওয়ার আগে আজিজুল সাহেব বললেন উনি অথয়কে রেস্টুরেন্টে রেখে আসবে। ওদিকে নাকি ওনার কি কাজ আছে। অথই তার বাবার সাথে রিক্সা করে রেস্টুরেন্টের দিকে যাচ্ছে। এমন সময় জুনায়েদ ভাই নামে কেউ তাকে কল দিল। আজিজুল সাহেব নামটা দেখে বলে, কে এই ছেলেটা? অথই উত্তর দিল, তার সিনিয়র হয়, অফিসের বস। তাদের অফিসে কেউ স্যার ম্যাডাম বলে ডাকে না। এজেন্সির জন্য ভাইয়া আপু ডাকে সবাই। জুনায়েদ ভাই ফোন দিয়েছে, কারণ তার ছেলের জন্মদিন, তাই দাওয়াত দিল। কথা শেষ হতেই রেস্টুরেন্টে চলে আসে রিক্সা। অথই নেমে সোজা রেস্টুরেন্টে চলে যায়। আজকে থেকে আজীবন তাকে অভিনয় করে চলতে হবে। তারই পূর্ব প্রস্তুতি নিচ্ছে সে, এবং আউটপুট যথেষ্ট ভালো। সে ভিতরে ঢুকে পড়ে, দেখতে পেল ফয়সাল চেয়ারে বসে ফোন চালাচ্ছে। অথই গিয়ে চেয়ারে বসলো। ফয়সাল বলে ওঠে, দেরি কেন হলো আসতে? অথয়ের মেজাজটা খারাপ হলো। সে তাও নিজেকে সামলে বলে, হুট করে ডাকলে কেন? কোনো দরকার? ফয়সাল ফোন রেখে কিছুটা ধমকে উঠে বলে, আমার হবু বউকে আমি যখন তখন ডাকতে পারি, গেট ইট। অথই মাথা নিচু করে ফেলে। প্রতিবাদ করার না আছে ইচ্ছে আর না শক্তি। তার চেয়ে চুপ থাকাই ছিল। তখনই জুনায়েদ ভাই আবারও কল দিল। অথই ফোন কেটে দিল। আবারও কল হলো। অথই আবারও কেটে দেয়। তৃতীয়বার কল আসলে ফয়সাল বলে, ফোনটা আমাকে দাও। অথই বিস্ফোরিত চোখে ফয়সালের দিকে তাকিয়ে ফোনটা তার হাতে দিল। ফয়সাল ফোনটা হাতে কল কেটে দেওয়ার পর ফোনটা সজোরে ভেঙে ফেলল। অথই ভয় পেয়ে যায়। ফয়সাল দাঁতে দাঁত চেপে বলে, এই লোক তোমাকে কেন কল দিচ্ছে? অথই রক্তবর্ণ চোখে ফয়সালের দিকে তাকিয়ে বলে, তুমি এই প্রশ্ন করে একটু বোঝাতে চাচ্ছ?
অ্যাফেয়ার আছে নাকি তোমার এই লোকের সাথে? জাস্ট শাট আপ ফয়সাল। তোমার কোনো অধিকার নেই আমার সম্পর্কে এমন কোনো মন্তব্য করার। তুমি খেয়াল করোনি জুনায়েদ, এরপর ভাই লেখা আছে? ফয়সাল তাচ্ছিল্যের সুরে বলে, ভাইয়া কখন যে সাইয়া হয় কে জানে। লোকটার সাথে কয়বার ডেটে গেছো? অথই এবার হতবিহ্বল হয়ে পড়ে, চোখ ফেটে পানি পড়বে পড়বে ভাব। সে নিজেকে যথাসম্ভব সামলে নিতে, কেঁদে দিলে উপহাসের শিকার হতে হবে তাকে। ফয়সাল হুঙ্কার দিয়ে বলে, তুমি মাঝখানে এক রাতে বাসায় ছিলে না? কোন জানি ফ্রেন্ডের বাসায় ছিলে, নেহা নামের কোনো ফ্রেন্ড। আমি খোঁজ নিয়েছি, তুমি ওদের বাসায় ছিলে না ওই রাতে। নিশ্চয়ই এই লোকের সাথে কোথাও নাইট স্টে করেছো, তাই না অথই? নিজেকে ধোয়া তুলসী পাতা ভেবো না। অথই থমকে গেল। এখন সে কি বলবে? ফয়সাল উঠে এসে অথইকে জোর করে দাঁড় করায় এবং প্রায় চিৎকার করে বলে, কী হলো উত্তর দাও। কার সাথে ছিলে সে রাতে? এই লোকের সাথে নাকি অন্য কারোর সাথে? অথই আস্তে করে বলে, ফয়সাল এটা পাবলিক প্লেস, এখানে কোনো সিন ক্রিয়েট করবে না দয়া করে। তোমার সম্মান না থাকলেও আমার সম্মান আছে। ফয়সাল বাজে করে হেসে বলে, আচ্ছা তোমার সম্মান আছে? হাসাইলে আমাকে। কাজ তো করো ছোট পোস্টে। তুমি যেই পোস্টে জব করো না সেটা জব সেক্টর না। মেয়েরা ওই সেক্টরে কাজ করে এই অফিসের বস সহ ক্লায়েন্টদের শরীর দেখিয়ে খুশি করা। আমি বোধহয় এসব বুঝি না। অথই কাঠ গলায় বলে, চুপ করো ফয়সাল, না জেনে একদম কথা বলবে না। অথই যদি সমস্যা থাকে তাহলে বিয়ে করছো কেন আমাকে? সেটাই, কেন করছি বিয়ে তোমাকে? না আছে তোমাদের ওয়ার্ডের টাকা পয়সা, আর তাছাড়া তুমিও সেকেন্ড হ্যান্ড জিনিস। ফয়সাল রেগে মেগে চিৎকার করে অথই ভীষণ রেগে গিয়ে বলে, আর একটা বাজে কথা বললে আমি কিন্তু তোমাকে ছাড় দেবো না। ফয়সালও তেড়ে এসে অথয়ের হাত শক্ত করে ধরে বলে, তোর সাহস তো কম না, আমাকে ধমকাস? তুই তো গাড়ি করছো কেন তুমি? তোমাকে তোমার বাবা মা ভদ্রতা শেখায়নি? মেয়েদের সাথে কীভাবে কথা বলতে হয় জানো না তুমি? ফয়সাল রেগে গিয়ে অথয়ের গালে সজোর থাপ্পড় বসালো। রেস্টুরেন্টের সবাই অবাক এবং হতভম্ব হয়ে অথয়ের দিকে ঘাড় ঘুরিয়ে তাকালো। অথয়ের চোখ ফেটে কান্না চলে আসলো। সে এক মুহূর্ত সময় না থেমে সোজা বাইরে চলে আসে। সিঁড়ির সামনে যেতে দেখলো আজিজুল সাহেব দাঁড়িয়ে আছেন। অথই তার বাবাকে দেখে ঘাবড়ে গেল। পরক্ষণে নিজেকে শক্ত করে বলে, তুমি এখানে? হ্যাঁ, তোকে খুঁজতে খুঁজতে এদিকটাই আসলাম। তোর হাতে কোনো টাকা দেয়নি, ভাবলাম কিছু টাকা দিয়ে যায়। অথয়ের খুব কান্না পাচ্ছে, কিন্তু সে কান্না আটকে রেখে বলে, ওহ, আমিও বের হয়ে এলাম, বাসায় যাব এখন। তোমার না কাজ আছে? যাও কাজে। না, কাজটা হবে না। ও। অথই সামনে এলোমেলো পা বাড়ালো। বাবা কি দেখে ফেলেছে ফয়সাল তাকে থাপ্পড় মেরেছে? মনে হয় না দেখেছে। বাবা বাইরে দাঁড়িয়েছিল আর কাহিনী ঘটেছে রেস্টুরেন্টের ভিতরে, দেখার কোনো চান্স নেই। আজিজুল সাহেব রিক্সা ঠিক করলেন। দুইজন পাশাপাশি বসে আছে। অথই অনেক কষ্টে কান্না চেপে রেখেছে, তাই সে মৃদু কেঁপে উঠেছে। বাসায় পৌঁছে অথই সোজা তার রুমে চলে যায়। বিছানায় উবু হয়ে শুয়ে হাউমাউ করে কেঁদে দেয়। মুখে বালিশ চেপে কাঁদছে সে, যেন কেউ তার কান্নার শব্দও শুনতে না পারে। কান্না করতে করতে ঘুমিয়ে পড়ে সে। বেশ কিছুক্ষণ পর তার মা এসে তাকে ডেকে তোলে। অতই ফোলা চোখে তার মায়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে মা? ফয়সালরা এসেছে? তুই বাইরে আয়। ওরা কেন এসেছে? তার বাবা ডেকেছে। আয় মা, জলদি আয়, আসছে। অথই মুখে পানি দিয়ে মাথায় হাজারো চিন্তা বহন করে ড্রয়িং রুমে পা বাড়ায়। ভাই আর বাবা বসে আছে পাশাপাশি। অর্পণ অথইকে নিজের পাশে বসতে বলে। অথই তার ভাইয়ের পাশে গিয়ে বসে পড়ে। তার চোখ ফুলে আছে, পরনের জামাও চেঞ্জ করেনি সে। অথই ফয়সালের দিকে তাকালো। তাকে দেখে ফয়সাল হাসি দিল, যা দেখে অথইয়ের গায়ে কাঁটা দিয়ে উঠল। এই হাসির মধ্যে সৌজন্যতা ছিল না, ছিল উপহাস। অথই মাথা নিচু করে নেয়। মেঘ তাহলে ঠিক বলেছিল, যদিও বা সেদিন মেঘ যা বলেছিল অথই বিশ্বাস করে নিয়েছিল। ফয়সালের জায়গায় মেঘ হলে কোনোদিনই তাকে থাপ্পড় মারত না, বরং তার সাথে জুনায়েদ ভাইয়ের ছেলের জন্মদিনে যাওয়ার বায়না ধরত। অথয়ের বাবা ফয়সালের বাবা মাকে উদ্দেশ্য করে বলে, আপনাদেরকে একটা বিশেষ জরুরি কথা বলার জন্য
এত কষ্ট করে ডেকে এনেছি। ফয়সালের বাবা মা বলে, জি বলুন। এই বিয়েটা হচ্ছে না, দুঃখিত, ক্ষমা করে দিবেন। আমি আমার মেয়ে আপনার ছেলে হাতে তুলে দিতে পারবো না। অথই যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। সে মাথা তুলে তার বাবার দিকে হতভম্বের চোখে তাকায়। অথই মা চমকে উঠে বলে, এসব কি বলছো তুমি? মেয়েটার কাল বাদে পরশু বিয়ে, আর তুমি বিয়ে ভেঙে দিচ্ছ? লোকে কি বলবে? ফয়সাল ও যেন বোকা বনে গেল। সে ভাবেওনি এমন কিছু হবে। অতই কান্না করে দিল খুশিতে। অর্পণ তার হাত শক্ত করে ধরে নিজের বুকে বোনকে আগলে দিল। তারপর ফিসফিস করে অথয়কে কানে কানে বলে, বাবা আমাকে সব জানিয়েছে। ফয়সাল তোকে রেস্টুরেন্টে একগাদা মানুষের সামনে থাপ্পড় মেরেছে। বাবা এই দৃশ্য দেখে ফেলেছেন ভাগ্যক্রমে। ওর সাহস কীভাবে হয় আমার বোনকে থাপ্পড় মারা? ওর হাত আমি কেটে ফেলবো। অতএব ভাইয়াকে শক্ত করে জোরে করে আঁকড়ে ধরে। আজিজুল সাহেব বলে, যে ছেলে আমার মেয়েকে সম্মান করতে পারে না তার কাছে আমার মেয়ে সুখ পাবে না। যে ছেলে বিয়ের আগে আমার মেয়েকে সবার সামনে থাপ্পড় মারতে দ্বিধাবোধ করে না, সে বিয়ের পর আমার মেয়ের কী অবস্থা করতে পারে তা এখনই ভাবলে আমার রক্ত পানি হয়ে যাচ্ছে। আমার মেয়েকে সন্দেহ করে এখনই। তার চরিত্র নিয়ে অপবাদ দিতে 1 সেকেন্ড সময় নেয় না তার কাছে আমার মেয়ে ভালো থাকবে না। এই বিয়ে হচ্ছে না। আপনারা এখন আসতে পারেন। ফয়সালের মা মিনমিন সুরে তুলে বলেন, ফয়সালের ভুল হয়ে গেছে, ও শুধরে নেবে, আর ভুল হবে না। আজিজুল সাহেব কঠিন গলায় বলে, এই ধরনের ছেলেরা কোনোদিন ঠিক হয় না। আপনার যান প্লিজ। অত সবটা এক দৃষ্টিতে দেখতে থাকে। এরপর যা হলো তা কল্পনাতীত। আজিজুল সাহেব নিজ থেকে অথয়কে বললেন মেঘকে কল দিতে। সে নিজে মেঘের কাছে ক্ষমা চেয়ে তার মেয়ের জন্য প্রস্তাব পাঠাবে। অথয় কাঁদতে কাঁদতে অর্পণের ফোন দিয়ে মেঘকে কল লাগায়। এই কান্না কিছু ভালো হওয়ার আশায়। মেঘ স্টেশনে ছিল, রিমান্ডে নেওয়া হচ্ছে রিশাদের। সেটাই নিজ চোখে দেখে মনের ক্ষত মেটাচ্ছিল। রিশাদ কোনো উত্তরই ঠিকঠাকভাবে দিচ্ছে না, জন্য অফিসারদের কাছে উত্তম মধ্যম কালানি খাচ্ছে, তা উত্তর দেয় না। মেঘের সামনেই রিশাদের গায়ে ফুটন্ত গরম পানি ঢালা হলো। রিশাদ আর্তনাতে কুঁকিয়ে ওঠে, সব স্বীকার করে নেয়। মেঘ রিশাদের দিকে তাকিয়ে থাকে। রিশাদ গড়গড় করে সব সত্য বলে দেয়। তারপরে একদণ্ড চুপ থেকে রিশাদ বড়াই করে বলে, তোরা আমার কিছুই করতে পারবি না। আমি 2 দিনের মধ্যে বের হয়ে যাব, দেখে নিস। মেঘ বুকের উপর 2 হাত গুটিয়ে নিয়ে বলে, কিভাবে বের হবি? টাকা ঢাললেই বেল পেয়ে যাবে। সেই টাকাটা কে দিবে? আমার কি টাকার অভাব পড়েছে নাকি? মেঘ হো হো করে হেসে বলে, তুই দেখি কিছুই জানিস না। কেউ কিছু জানায়নি তোকে? রিশাদ ভরকে গিয়ে বলে, কি জানি না আমি? তোর বাড়িঘর, গাড়ি, ব্যাংক ব্যালেন্স সব নিলামে উঠেছে। সব দুর্নীতি করে কামাইছিস। রেট ফেলছিলাম কালকে ভোরে তোর বাসায়, শালা বাসাটাও 2 নাম্বারি করে বানাইছস। রিশাদ অদ্ভুত ক্রোধ চোখে মেঘের দিকে তাকিয়ে থাকে। মেঘ শেষ বাজাতে বাজাতে বলে, আরও একটা খবর আছে, একদম লেটেস্ট নিউজ। তা হলো শেখ প্রাচুর্য তোর বিজনেস দখল করে নিছে। সো আলটিমেটলি তুই এখন রাস্তার ফকিরের মতো হতদরিদ্র। তোর 2 টাকাও এখন নাই। বেল করে ছাড়া পাওয়া তো দূরের কথা, তোর যে অবস্থা করছি না, অন্য অন্য রাজনীতিবিদরা তোর দিকে ঘুরেও তাকাবে না। রিশাদ ধপ করে মেঝেতে বসে পড়ে, তার মাথায় হাত। মেঘ বের হয়ে গেল রিমান্ড রুম থেকে। তখনই ফোন বেজে উঠল। আননোন নাম্বার থেকে কল আসছে দেখে সে প্রথমে রিসিভ করে না। দ্বিতীয়বার কল আসলে সে ফোন ধরতেই অথয়ের কান্নার শব্দ পায়। তাতেই তার হৃৎপিণ্ডের স্পন্দন বেড়ে গেল। এই কান্নার শব্দটা তার বুককে ক্ষত বিক্ষত করে দিচ্ছে। অপর পাশের ব্যক্তি কি তা বুঝতে পারছে? মেঘ ঘাবড়ে গিয়ে বলে, কি হয়েছে অথয়? মেঘ, বলো। আমাকে বিয়ে করবে তুমি? মেঘ প্রথমে বুঝতে পারেনি কি বলছে অথয়। সে থ মেরে দাঁড়িয়ে থাকলো। অথয় কাঁদতে কাঁদতে বলে, জানি আমি অনেক